আমাদের নজর রাখতেই হচ্ছে দিল্লিতে অধ্যাপক খুন, আর সেই খুনের ঘটনায় বর্ধমানে গ্রেফতার দম্পতি। দিল্লিতে খুন অধ্যাপক দেবস্মিতা পাল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবস্মিতা পাল, তাকে খুন, আর সেই খুনের ঘটনায় বর্ধমানে গ্রেফতার দম্পতি। দিল্লিতে অধ্যাপক খুনের ঘটনায় এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িতেই রহস্য লুকিয়ে রয়েছে। কেন বলছি অবশ্যই আপনাদের জানাবো বিস্তারিত। দুই প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে সরাসরি। শরদিন্দু রয়েছে বর্ধমান থেকে, অপর প্রতিনিধি দিল্লি থেকে রয়েছে মৈত্রেয়ী। কারণ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবস্মিতা পালকে খুন করা হয় দিল্লিতে। বর্ধমান থেকে 1400 কিলোমিটার পাড়ি দিয়ে ওই দম্পতি খুন করে, এমনটাই তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে উঠে এসেছে এবং ইতিমধ্যেই গ্রেফতার ওই দম্পতি। সরাসরি শরদিন্দু, তোমার কাছে আসবো, কিভাবে পুলিশের জালে এই দম্পতি? দেখো, এই যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ মূলত পুলিশের কাছে একটা বড় ক্লু হয়ে দেখা দেয় এবং তারপরই তারা জানতে পারে যে তাদের সঙ্গে আগেই ফোনে যোগাযোগ করেছিল এই রামপ্রসাদ এবং বনশ্রী, যারা দেবস্মিতার যে মামা বাড়ি, সেই মামা বাড়িতে ভাড়া থাকতো। এবং তারপরই তারা সেই বাড়িতে ঢোকে এবং যেটা দেখা যায় যে মুখে মাস্ক পরে তারা ঢুকছে এবং আধ ঘন্টা পর তারা বেরিয়ে আসছে। এই যে ফুটেজ এবং এই ফুটেজের সূত্র ধরে এবং ঘনিষ্ঠ যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারে যে এই বাড়িতে ভাড়াটিয়া রয়েছে এবং এই ভাড়াটিয়াকে উঠে যেতে বলা হয়েছিল, সেই নিয়ে একটু সমস্যা তৈরি হচ্ছিল। পুলিশের সন্দেহ পড়ে তাদের উপর। এরপরই পুলিশ তাদের খোঁজ নিয়ে বর্ধমানের এই যে বাদামতলার এই বাড়ির খোঁজ পায় এবং এই বাড়িতেই আজ সকাল 10টা 17 নাগাদ তারা আসে এবং একেবারে যাতে কোনো রকম আগাম কিছু বুঝতে না পারে ওই দম্পতি, তাই প্রাচীর টুপকে একদম সেই ছবিটাই দেখাবো। শরদিন্দু, একটু সঙ্গে থাকো, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন, পাঁচিল টপকে বাড়িতে ঢোকেন তদন্তকারীরা। কেন? যাতে দম্পতি টের না পায়। আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, 7 ঘন্টা 23 মিনিট জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার দিল্লি পুলিশের ওই দম্পতিকে। তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ দেখছেন আপনারা। 7 ঘন্টা 23 মিনিট জিজ্ঞাসাবাদ করা হয় ওই দম্পতিকে। সরাসরি সেই ছবি দেখছেন। पीछे बैठो सर, आप पीछे बैठो सर। अच्छा आगे क्या? हाँ आगे उधर। खून করলেন কেন? দিল্লি পুলিশের টিম তারা সকালেই সেখানে আসেন, অর্থাৎ পাঁচিল টপকে বাড়িতে ঢোকেন। শুরুতেই বলছিলাম দিল্লি খুনের ঘটনায় রহস্য লুকিয়ে রয়েছে এই বাড়িতে। সেই ছবি দেখাচ্ছি। যখন তদন্তকারীরা আসেন সেই বাড়িতে যখন প্রবেশ করেন, এভাবেই পাঁচিল টপকে বাড়িতে ঢোকেন তদন্তকারীরা। কেন? দম্পতি যাতে টের না পায়, পালিয়ে যেতে না পারে, সে কারণেই পাঁচিল টপকে ভিতরে। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি আপনাদের। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, 7 ঘন্টা 23 মিনিট জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার দিল্লি পুলিশের ওই দম্পতিকে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে? এবং একই সঙ্গে জানতে চাইবো, যাতে পালিয়ে না যায় ওই দম্পতি, যাতে কোনো টের না পায়, সেই কারণেই পাঁচিল টপকে এভাবে ভিতরে তদন্তকারীরা। একেবারে দেখো, এই ঘটনার কিনারা করা একেবারে দিল্লি পুলিশের টার্গেট হয়ে গিয়েছিল এবং 200 জনের ওপর ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বিভিন্ন দলে ভাগ হয়ে 4 রাজ্যে দিল্লি পুলিশের দল তারা কিন্তু ঘুরছিল এবং তেমনই একটি দল এই বর্ধমানের এই বাড়িতে আসে এবং এই 10টা 17 নাগাদ তারা এই বাড়িতে ঢোকে এবং 5টা 40 নাগাদ ওই দম্পতিকে নিয়ে তারা বের হয়েছে। তারা বর্ধমান থানায় গেছে, কারণ তাদের ট্রানজিট রিমান্ডে নেওয়া হবে। তারা ইতিমধ্যে আদালতের সঙ্গে যোগাযোগ করছে আজকে ট্রানজিট রিমান্ড নিয়ে রাতের ট্রেনে বেরিয়ে যাওয়া যায় কিনা, না হলে আগামীকাল তাদের ট্রানজিট রিমান্ডে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে নিউ অশোকনগর থানার পুলিশ। এমনটাই আমরা জানতে পাচ্ছি। তাদের আজকে বর্ধমান থানায় নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত এবং সেই সঙ্গে বেশ কিছু জিনিস পুলিশ সেখান থেকে তল্লাশি করে বেশ কিছু সামগ্রী পুলিশ বাজেয়াপ্ত করেছে। সেই সব উদ্ধার করা নথি, খুনে ব্যবহৃত অস্ত্র কি উদ্ধার করা সম্ভব হয়েছে? শরদিন্দু, এই বিষয়ে কোনো আপডেট?
না, দেখো, খুনে ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা যতটুকু তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তাতে সেই অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসাবাদ তাদের করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে সেই অস্ত্র সেই ঘরেই ব্যবহার করা হয়েছিল এমনটাই পুলিশ মনে করছে। তাই তারা সঙ্গে নিয়ে আসার প্রয়োজন মনে করেনি এবং সঙ্গে নিয়ে এলে তাদেরকে উপর সন্দেহ আরও বেশি হতো। সেই কারণেই সঙ্গে নিয়ে আসা হয়নি, কারণ ভারী ধাতু সামগ্রী পাশাপাশি একেবারে সূক্ষ্ম অস্ত্রও সেখানে ব্যবহার করা হয়েছিল এমনটাই পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। এখন তাদেরকে নিয়ে যে এখন বিস্তারিত এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে যে কিভাবে এই খুনের ঘটনা। জেরায় আজ আর কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে অবশ্যই নজর থাকবে এবং তদন্তকারীরা বিষয়টা খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই গ্রেফতার ওই দম্পতি, দিল্লিতে খুন, বর্ধমানে গ্রেফতার দম্পতি, কিন্তু কি কারণে খুন অবশ্যই জানাবো। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এত বড় ঘটনা ঘটে গেল, 1400 কিলোমিটার পাড়ি দিয়ে দিল্লি পৌঁছলো এই দম্পতি, কিন্তু কি কারণে খুন, পুলিশ সূত্রে কি খবর? দেখো, এই যে রামপ্রসাদ, সেই রামপ্রসাদের এই এলাকা থেকেই ছোট থেকে বড় হয়ে ওঠা। তার বাবা পাশেই 100 মিটারের মধ্যে যে অরবিন্দ স্টেডিয়াম, সেই অরবিন্দ স্টেডিয়ামের কেয়ারটেকার মহেশ্বর দাস, এবং সেই কারণে এই এলাকাতেই থাকতো রামপ্রসাদ এবং সে বর্ধমানেরই কানলাগেট এলাকার বাসিন্দা তনুশ্রীকে বিয়ে করে এবং সে বিভিন্ন জনের কাছে দোকান বিক্রি করার নাম করে, বাড়ি বিক্রির নাম করে মোটা টাকা হাতিয়ে নিয়েছে এমনও অভিযোগ উঠে আসছে। এবং সে এই যে বাড়ি, অর্থাৎ এই বাড়িটি হচ্ছে দেবস্মিতা পালের মামা বাড়ি এবং এই বাড়িতে কেউ থাকতো না। দেবস্মিতা তিনি দেখাশোনা করতেন, প্রতি বছর গরমের ছুটিতে তিনি আসতেন। সেই বাড়ি 1 বছর আগে ভাড়া নিয়েছিল এবং যেটা চড়া দাম ভাড়ায় নেওয়া হয়েছিল, মাসিক 10,000 টাকায় ভাড়া নেওয়া হয়েছিল। এবং যেটা তদন্তকারী অফিসাররা মনে করছে, এই যে পুরো বাড়ি 10 কাঠা জায়গার উপর বাড়ি, প্রায় 3-4 কোটি টাকা দাম, কারণ বর্ধমান শহরের একেবারে প্রায় প্রাণকেন্দ্র সেই এলাকায় এই বাড়ি বলা যায়। সেই বাড়ি হাতিয়ে নেওয়ারই প্ল্যান ছিল তার, সেই কারণেই তার ভাড়াটে হয়ে এই বাড়িতে ঢোকা। এবং এই বিষয়ে ইতিমধ্যেই এই দেবস্মিতা পাল তিনি এই বাড়ি বিক্রি করার চিন্তা ভাবনা করছিলেন, ভাড়াটিয়াকে উঠে যেতে বলেছিলেন। এবং এই যে তাদের উঠে যেতে হবে, এই যে তাদের উঠে যেতে বলা, এই ব্যাপারটায় যাতে তাদের হাতেই এই বাড়ি থেকে যায় তা নিশ্চিত করতেই সুদূর 1400 কিলোমিটার দূরে স্ত্রী সন্তানকে নিয়ে চলে যায় রামপ্রসাদ এবং সেখানে ঠান্ডা মাথায় খুন করে তারা আবার বেরিয়ে আসে। একেবারে একটু জানতে চাইবো, কে রামপ্রসাদ? তুমি যেমনটা বললে বর্ধমানেরই বাসিন্দা, বর্ধমানের বাসিন্দা হয়েও ভাড়া বাড়িতে থাকতেন। কতদিন ধরে এই বাড়িতে ভাড়া ছিলেন এই দম্পতি? দেখো, এই এলাকারই বাসিন্দা, পাশেই অরবিন্দ স্টেডিয়াম, সেখানে মহেশ্বর দাস কেয়ারটেকার, পাশেই একটা ঝুপড়ি বাড়িতে বলা যায়, সেখানে থাকতো এই রামপ্রসাদ ওরফে পন্তু। এলাকায় সেকে পন্তু নামেই সে জানে, সবাই চেনে। এবং তার নিজস্ব কোনো বাড়ি ঘরদোর ছিল না, বিভিন্ন জায়গায় সে থাকতো এবং বছর দেড়েক আগে এই বাড়িতে সে ভাড়াটে হিসেবে আসে এবং 10,000 টাকা মাসিক ভাড়ায় সে থাকতো। এত বেশি টাকা দিয়ে কেন সে ভাড়া নিয়ে থাকতো সেই নিয়েও এলাকার মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। যদিও তারা বলছেন তাদের দেখা যেত না, মাথায় হেলমেট এবং মুখে মাস্ক পরেই সে এলাকায় ঘোরাফেরা করতো মোটরসাইকেল নিয়ে এবং বিভিন্ন লোককে বিভিন্ন, কখনো দোকান বিক্রির নাম করে, কখনো বিভিন্ন সঙ্গে থাকো স্থানীয় বাসিন্দা, তারা কি বলছেন শোনাই দর্শক। এরা রাতের অন্ধকারে আসতো, সবসময় প্রথম কথা হচ্ছে এরা কেউ জানতে পারতো না এরা আসতো। ভদ্রলোক সবসময় মুখে 2টো করে মাস্ক আর হেলমেট, কোনো সময় হেলমেট খুলতো না। আমি কিছুদিন আগে আমি থানায় শুনেছি একজনের কাছে 3 লাখ টাকা আর সোনার গয়না নিয়ে এরকম দিয়েছে, ওই একই সেম জিনিস দোকান দেখিয়ে। আমার সঙ্গে 5 লাখ টাকা নিয়েছে, দোকান দেবো বলে দেয়নি। সেই থেকে আমরা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। আজকে আমি খবর পেলাম যে ওনাকে হয়তো অ্যারেস্ট করা হয়েছে কি কিছু, ওই জন্য আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাম। ফেব্রুয়ারি মাস থেকে খুঁজে পাচ্ছি না। বাড়িতে অনেকবার এসেছি, পাননি। দিল্লিতে গিয়ে খুন, 1400 কিলোমিটার পাড়ি দিয়ে দম্পতি, বর্ধমানের দম্পতি, ভাড়া থাকতেন তারা দেবস্মিতা পালের মামার বাড়িতে। অধ্যাপক দেবস্মিতা পাল, তাকে খুন করা হয় দিল্লিতে, আর এই দম্পতি দিল্লিতে গিয়ে খুন করে। দিল্লিতে কিভাবে অপারেশন চলেছিল
কিভাবে এই খুন? জনবহুল এলাকা, সেখানে কি থাকতেন? দিল্লিতে যে ফ্ল্যাটে থাকতেন অধ্যাপিকা, তিনি কি জনবহুল এলাকায় সেই ফ্ল্যাট? সবটা জানবো। দিল্লি থেকে রয়েছে আর এক প্রতিনিধি মৈত্রী। মৈত্রী, একেবারে দেখো, যে বসুন্ধরা এনক্লেভ যেখানে দেখো যেখানে দেবস্মিতা পাল বসুন্ধরা এনক্লেভে থাকতেন, ইস্ট দিল্লির ময়ূরবিহার সংলগ্ন এলাকা এবং যথেষ্ট জনবসতিপূর্ণ এবং যথেষ্ট আপার ক্লাসের বাড়িঘর রয়েছে, এবং যে কমপ্লেক্সে বা যে আবাসনে তিনি থাকতেন সেখানেও কিন্তু এন্ট্রি এক্সিটের উপরে বিশেষ নজরদারি চলতো। অর্থাৎ এন্ট্রি করে ঢুকতে হবে আবাসনের ভেতরে এবং বেরোনোর সময় এন্ট্রি করে বেরোতে হবে, সমস্ত কিছু নোটেড হতো। কোথাও একটা গিয়ে এই আততায়ীরা সেই বিষয়টি জানতেন এবং তারা ফ্যামিলিয়ার ছিলেন এই বিষয় সম্পর্কে, তেমনটা আন্দাজ করেছিল দিল্লি পুলিশ। কারণ তাদের কাছে যখন বৃহস্পতিবার প্রথম নিউ অশোকনগর থানার কাছে যখন প্রথম এই অভিযোগটা আসে যে দেবস্মিতা পালকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তার দেহ উদ্ধার করা হয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে পুলিশ প্রাথমিক তদন্তে যেটা দেখে যে দরজা ভাঙার কোনো চিহ্ন নেই, বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অর্থাৎ যে ফ্ল্যাটে থাকতেন দেবস্মিতা পাল সেই ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, ফলে পুলিশের সেখানেই তারা মনে করেন যে কোনো পরিচিত ব্যক্তি তারা এসে এই কাজ ঘটিয়েছে, তারাই মূল এই ঘটনার পেছনে তারা আততায়ী। ব্লান্ট অবজেক্ট দিয়ে মারা হয়েছিল এবং কিছু কিছু চিহ্ন যেগুলো আঘাতের চিহ্ন, যেগুলো শার্প অবজেক্টেরও আঘাতের চিহ্ন ছিল দেবস্মিতা পালের শরীরে। সেখান থেকে একেবারে পুলিশের নজরদারি তদন্ত করা শুরু হয়। সিসিটিভি ফুটেজ একের পর এক তারা খতিয়ে দেখতে থাকেন এবং সেখানেই তারা প্রথম দেখতে পান যে একটি বেসরকারি গাড়ি বা একটি প্রাইভেট কার, সেটিকে ভাড়া করে নিয়ে এসে প্রথমে গাড়ি থেকে 3 জন নেমেছিলেন এবং সেই 3 জনের মধ্যে একজন নাবালকও ছিল, তাদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল। এবং সিসিটিভির নজর, যেহেতু সাধারণভাবে লিফটের কাছে সিসিটিভি বেশি নজরদারি থাকে, সেই সিসিটিভির নজর এড়ানোর জন্য তারা সিঁড়ি দিয়ে উঠেছিলেন 7 তলা এবং সেখানে উঠে দরজা খুলে তারা ঢোকেন। আধ ঘন্টা বাদে যখন তারা বেরিয়ে আসেন সেই 3 জনকেরই কিন্তু পোশাক বদল হয়ে গিয়েছে। এই পোশাক বদলে তারা সেই ভাড়া গাড়ি করে তারা বেরিয়ে যান। পুলিশ সেই ভাড়া গাড়িটিকে ট্র্যাক করে, ভাড়া গাড়ির ড্রাইভারকে ট্র্যাক করে এবং তার সাথে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং আরো 200 জনকে জিজ্ঞাসাবাদ করে গিয়ে পৌঁছায় বর্ধমানে এবং এই পুরো যে খুনের পেছনের যে মোটিভ এবং সেই জাল কিন্তু তদন্তকারীদের কাছে একদম স্পষ্ট হয়ে যায়। এই রামপ্রসাদ দাস, ধৃত রামপ্রসাদ দাস পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না, এমনটাই বলছে অভিযুক্ত রামপ্রসাদ দাসের বাবা। শুনবো। বলছি পন্থু কোথায়? কি করে বলবো আমি? আপনার সঙ্গে থাকে না? ওর নিজের ঘরে। ও কোথায় থাকতো? ও আমার কাছে থাকতো না। ও তো বলছে দিল্লি থেকে ছিল, ফোন করে এসছে। কি করে বলবো বাবা আমি কি করে বলবো? এমনি ওই গাড়ি ফাড়ি পুরানো জোরানো বিক্রি করা কি করা। ও দিল্লিতে গেল কেন? কি করে বলবো বাবা, আমার সঙ্গে তো সৎ নাই। ছেলে ওরা গ্রেফতার হয়েছে তো? পুলিশ তুলেছে? তাও জানি না। জানেন না? না। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত গতকালই গ্রেফতার। 2021 সালের মে মাসে হামলার অভিযোগ, দল বল নিয়ে বাড়িতে চড়াও হয়ে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে। এখানেই কি শেষ? না, 2 লক্ষ টাকা ভয় দেখিয়ে হাতানোরও অভিযোগ। পুরনো মামলায় এবার গ্রেফতার বাপ্পাদিত্য দাশগুপ্ত। একাধিক অভিযোগ, দুর্নীতি সহ একাধিক অভিযোগেই গ্রেফতার বাপ্পাদিত্য দাশগুপ্ত, কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে আরো এক মারাত্মক অভিযোগ, খুনেরও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর এবার বাপ্পাদিত্য দাশগুপ্তকেও ডিম থেরাপি। ছবি দেখাবো আপনাদের। ধৃত কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে ডিম ছড়ে স্থানীয় বাসিন্দারা। পাটুলি থানা থেকে যখন বের করা হয়, বের করার সময় আজ বিক্ষোভ দেখানো হয়। তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার। আগেই বললাম গতকাল সাগরেদ সহ গ্রেফতার এই তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। দুর্নীতি সহ একাধিক অভিযোগ, খুনেরও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আর আজ যখন তাকে থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয়, তাকে লক্ষ্য করে চোর স্লোগান, ডিম ছোড়া হয়। সেই ছবি দেখাচ্ছি আপনাদের।
2021 সালে সৌরভ ঘোষ যেভাবে আক্রমণ করেছিল, আমার যে বুথ সভাপতি ছিল তাকে তুলে দেওয়া হয়েছিল ভোটের দিনে। আমি সেই বুথ সভাপতিকে এজেন্ট হিসেবে বসাতে যাই এবং সৌরভ এবং তার নেতৃত্বে আমাকে বেধড় পেটানো হয়। হেলমেট দিয়ে মারা হয়েছিল এবং হাতে অস্ত্র ছিল। সৌরভ বাপ্পার ঘনিষ্ঠ, বাপ্পার ডানা। আমার তো 2 লাখ টাকা নিয়েছে, সৌরভ নিয়েছে শহীদকে দিয়ে, আশুকে দিয়ে। দোকান খুলতে দেবে না খোলার জন্য। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আমাদের বিজেপি কর্মীদেরকে যেভাবে অত্যাচার করেছে, 100-র উপর কর্মীকে বাড়িঘর ভেঙেছে, তাদেরকে অফিসে ডেকেছে, তাদেরকে মুছে লেখা দিতে হয়েছে, চুর করে 1 লাখ টাকা পর্যন্ত তাকে জরিমানা দিতে হয়েছে। অপরাজিত দাশগুপ্তের কাছে গেছে টাকা। সেই দোকানগুলোতে আমি যখন কিনতে যাই আমাকে বলা হয় 5 লক্ষ টাকা দিতে হবে। বলছে না, অনলাইন পে করলে হবে না, আমাকে ক্যাশ টাকা দিতে হবে। কে বলেছে? বাপ্পাদিত্য। বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে একটু বাড়িটা দেখাবো। পাটুলির বি ব্লক, সেখানেই কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর সেই প্রাসাদ, দেখছেন সেই ছবি। এলাহি বাড়িতে বিলাসের সব সরঞ্জাম, সেখানে তোলাবাজির টাকাতেই এত চাকজমক। দেদার সিন্ডিকেট রাজেরও অভিযোগ বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে। কি অভিযোগ? নাগরিক পরিষেবা দিতেও নাকি তোলা দিতে হবে, এমনটা বলছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ করছেন নাগরিক পরিষেবা দেব, কিন্তু তার পরিবর্তে টাকা দিতে হবে। এইভাবেই কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে টাকা তুলতে, সেই টাকাতেই কি এই প্রাসাদ? ছবি দেখাচ্ছি আপনাদের, চাকজমক বিলাসবহুল সেই প্রাসাদ। শনিবার রাতেই পাটুলি থানার হাতে গ্রেফতার হয়েছেন কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। বর্তমানে বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। বাড়িটার ছবিটা যদি দেখেন, একেবারে প্রাসাদোপম বাড়ি যাকে বলা হয়, সেই বাড়ি। এই বাড়ি তিনি তৈরি করেছিলেন, কিন্তু এলাকাবাসীর বক্তব্য এত বিশাল বাড়ি, এত বিশাল কনস্ট্রাকশন, কিন্তু কাউন্সিলর হিসেবে বাপ্পাদিত্য দাশগুপ্তর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা প্রত্যেকেই। একদিকে তোলাবাজির একাধিক অভিযোগ, তার পাশাপাশি বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে প্রত্যেকে সরব হচ্ছেন। তাকে কেউ কখনো দরকারে পেতেন না, কোনো প্রয়োজনে তার কাছে গেলে তার সাঙ্গপাঙ্গদের মারফত তাদের কাছ থেকে টাকা চাওয়া হতো। একাধিক তোলাবাজির অভিযোগ, এবং যে অভিযোগে তিনি গ্রেফতার হয়েছেন তার মধ্যেও তোলাবাজি রয়েছে, ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে, একজন কাউন্সিলর যিনি কলকাতা পুরসভায় মুখ্য সচেতকের ভূমিকাও পালন করেছেন, তার এই রকম একটা সম্পত্তি রয়েছে পাটুলিতে, এবং তার একাধিক জায়গায় সম্পত্তি রয়েছে, এই কথাও শোনা যাচ্ছে। তবে এই রকম সম্পত্তি তৈরি করলেও তার বিরুদ্ধে তোলাবাজির যে একাধিক অভিযোগ, শুধুমাত্র এই 101 নম্বর ওয়ার্ডে তা নয়, আশেপাশের পাটুলির যে কটি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটি জায়গা থেকে সামনে উঠে আসছে। এখন এটাই প্রশ্ন, তার বিরুদ্ধে যে কটি অভিযোগ রয়েছে তাতে প্রশাসনের তরফে তার কতটা শাস্তি সুনিশ্চিত করা হয়, সেই দিকেই তাকিয়ে রয়েছেন পাটুলির সাধারণ মানুষ। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। আরো এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন। কি অভিযোগ, কি অভিযোগে গ্রেফতার? 2023 কাউন্সিলরের বিরুদ্ধে পক্সো মামলা। গতকাল নির্যাতিতাকে মামলা তুলতে চাপ দেওয়ার অভিযোগ জসিম উদ্দিনের বিরুদ্ধে। সাঙ্গপাঙ্গদের নিয়ে নির্যাতিতাকে মারধরের অভিযোগ। জোড়া মামলায় গ্রেফতার কলেজ স্ট্রিটের কাউন্সিলর। जसीमुद्दीन बहुत जुल्म किया मेरा बच्चा के ऊपर, मेरा पूरा घर बर्बाद कर दिया। जसीमुद्दीन का गुंडा लोग मारा, जसीमुद्दीन बराबर गुंडा बेच पूरा मेरा घर बर्बाद कर दिया। मेरा हस्बैंड को, मेरा बच्चा लोग को बहुत गुंडा लोग से बर्बाद। भर्ती हॉस्पिटल में मेरा बच्चा रात में। চোর অনেক অন্যায় করেছে 39 নম্বর ওয়ার্ডে, অনেক রেপিস্ট আছে ওনা, চোর। কালকে একটা মেলা যে যার কেস চলছে, ওকে টিটকারি করছে, ধরে ওয়ার্ডে ঠেলাঠেলি মারামারি করছে, তাই জন্যে যা কেস কোর্টে চলছে, কোর্টের উপরে তো কিছু নেই, কাউন্সিলরের নামে পক্সো কেস চলছে। গ্রেফতার 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন।
তার বিরুদ্ধে 2023 সালে পক্সো মামলায় একটি অভিযোগ হয়েছিল এবং নতুন করে যে অভিযোগ যে নির্যাতিতা বা যে নাবালিকাকে বিরুদ্ধে যে অভিযোগ তার বিরুদ্ধে করেছিলেন এবং গতকাল রাতে সেই নাবালিকা এখন কলেজে পড়ে এবং সেই নাবালিকাকে মারধর এবং তার উপরে চড়াও হয় এই জসিমউদ্দিনের শাগরেদরা। নতুন করে মামলা দায়ের হয় জোড়াসাঁকোর থানায় এবং তারপরেই কিন্তু ভোর 5:30 নাগাদ জোড়াসাঁকোর থানার পুলিশ তারা এই যে বাড়ি সেই বাড়িতে এসে উপস্থিত হন এবং আমার ভিডিও জার্নালিস্ট গোপাল ওঝা যে ছবিটা দেখাচ্ছে যে পুলিশের তরফে পুলিশ আধিকারিকরা এখনও উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী এসেছিল যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এখানে না তৈরি হয়। তবে 5 থেকে 5.5 ঘন্টার পরেও যখন তালা খোলেননি জসিমউদ্দিন, তখন একজন চাবিওয়ালাকে নিয়ে এসে সেই যে তালা সেই তালার সাবস্টিটিউট চাবি বানিয়ে ভিতরে ঢোকেন পুলিশ অফিসাররা এবং তারপরে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে গ্রেফতার করা হয়। আপাতত জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয়েছে এই তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিনকে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা। লে ছক্কা, এখনো পর্যন্ত কলকাতার 6 তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং গ্রেফতার। চালে 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন ধৃত। 42 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা। 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত গ্রেফতার ধৃত। 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লেও গ্রেফতার। দিকে দিকে ডিম থেরাপি চলছে, ছবিগুলো তো দেখাচ্ছি আপনাদের। এখন দেখাবো মেদিনীপুরে, সেখানেও ডিম থেরাপি। প্রাক্তন বিধায়ককে আদালতে পেশের সময় পর পর ডিম ছোড়া হয়, ছবি দেখুন। গতকাল গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। তার বিরুদ্ধে কি অভিযোগ? জমি কেলেঙ্কারি, তোলাবাজির অভিযোগ, আর সেই অভিযোগই গ্রেফতার। গতকাল খড়গপুর স্টেশন থেকে গ্রেফতার করা হয় সুজয় হাজরাকে। ধৃত সুজয় হাজরাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো আজ। আদালতে পেশ করার সময় এইভাবেই ডিম ছোড়া হলো। ডিম ছুড়লেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভের বহিঃপ্রকাশ, ডিম ছুড়ছেন তারা।